বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এর আগের দিন আমরা ভোল্টেজ সিরিজ ফিডব্যাক কানেকশন সম্পর্কে আলোচনা করছিলাম এবং ভোল্টেজ সিরিজ ফিডব্যাক কানেকশনের গেইন আমরা বের করছিলাম। এখানে ক্লোজ লুপ গেইন সমান আসছে A/1 প্লাস AB। তো এরপরে আমরা আলোচনা মনে হয় করছিলাম এটাও ডিফারেন্স ইনপুট ভোল্টেজ আইডিয়ালি জিরো। আমরা বলছিলাম যদি এখানে ওপেন লুপ ক্ষেত্রে ওপেন লুপ গেইনটা থাকে অনেকটা হাই ইনফিনিটি, আইডিয়ালি ওপেন লুপ গেইন থাকে ইনফিনিটি, সুতরাং কোনো ভোল্টেজকে ইনফিনিটিতে ভাগ করলে আমাদের জিরো আসে। সুতরাং দেখা যায় যে ডিফারেন্স ইনপুট ভোল্টেজ আইডিয়াল কন্ডিশনে আসে জিরো, অর্থাৎ ভিআইডি এর মান জিরো আসে। এটা আমরা আলোচনা করছিলাম। তো এখান থেকে আমরা বলতে পারছিলাম V1 ইজ ইকুয়াল টু V2 বলতে পারি। তো যেখান থেকে এই ইকুয়েশনটা আমরা ডিরাইভ করছিলাম, ঠিক না? গেইন সমান 1 প্লাস RF বাই R1, এই ইকুয়েশনটা আমরা এখান থেকেও আমরা আবার ডিরাইভ করছিলাম। তো আজকে আমরা দেখব হলো ইনপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক, অর্থাৎ ফিডব্যাক কন্ডিশন অবস্থায় এর ইনপুট রেজিস্ট্যান্স কত থাকে। এখানে ফিগার 3.4 শোজ এ ভোল্টেজ সিরিজ ফিডব্যাক অপারেশন অ্যাম্পলিফায়ার উইথ অপ-অ্যাম্প ইকুইভ্যালেন্ট সার্কিট। তো এখানে একটা অপ-অ্যাম্প এর ইকুইভ্যালেন্ট সার্কিট সহ একটা অ্যাম্পলিফায়ার দেওয়া আছে, যেখানে যেটা কানেকশনটা হলো আমাদের ভোল্টেজ সিরিজ ফিডব্যাক কানেকশন, ঠিক আছে? তো ইন দিস সার্কিট আরআই ইজ দ্য ইনপুট রেজিস্ট্যান্স। এই সার্কিটে ইনপুট রেজিস্ট্যান্স হলো এই আরআইটা, তাই না? এই যে এই আরআইটা হলো আমার ইনপুট রেজিস্ট্যান্স, এই যে এই রেজিস্ট্যান্সটা হলো আমার ইনপুট রেজিস্ট্যান্স। আচ্ছা, এটা মার্কার নেই। হ্যাঁ, এই যে এই রেজিস্ট্যান্সটা, ঠিক আছে? এটা হলো আমাদের ইনপুট রেজিস্ট্যান্স ওপেন লুপের ক্ষেত্রে, ওপেন অপারেশন অ্যাম্পলিফায়ার। এবং ওপেন লুপের ক্ষেত্রে কি এই আরআইটা হলো আমার ইনপুট রেজিস্ট্যান্স, এন্ড RF is the input resistance of the amplifier with feedback। এবং ফিডব্যাক কানেকশন সহ আমাদের ইনপুট রেজিস্ট্যান্সটা হলো আমার এই আরএফটা, এই আরএফ রেজিস্ট্যান্সটা, অর্থাৎ এই সাইড থেকে দেখলে যে রেজিস্ট্যান্সটা আসবে সেই রেজিস্ট্যান্সটা হলো আমার ওপেন লুপ, এই ক্লোজ লুপের ক্ষেত্রে কোথায় ফিডব্যাক কানেকশনের ক্ষেত্রে ইনপুট রেজিস্ট্যান্স। দি ইনপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক ইজ ডিফাইন্ড অ্যাজ, এখন ইনপুট রেজিস্ট্যান্সকে আমাদের ডিফাইন করা যায় কি, রেজিস্ট্যান্স সমান সমান ইনপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট, অর্থাৎ আর আইএফ সমান সমান বলতে পারি ইনপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট। তো এখান থেকে আচ্ছা, আমার কথা কি শোনা যাইতেছে না? জি স্যার, স্পষ্ট শোনা যায়। সবাই বলতেছে, আনাফি তো বললো শুনতে পারতেছে, সম্ভবত তোমার কানেকশন একটু প্রবলেম হইতাছে। সমস্যা নাই, তুমি পরবর্তীতে একটু রেকর্ডিং চেক করো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমি রেকর্ড করতেছি তো তোমাদের সাউন্ডটা ক্লিয়ারই আসবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে এখান থেকে ইনপুট রেজিস্ট্যান্স সমান সমান ইনপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট। ইনপুট ভোল্টেজ হলো আমাদের ভিআইন, আবার ইনপুট কারেন্ট হলো ভিআইডি ডিভাইডেড বাই আরআই, তাই না? এই যে এই কারেন্টটা, এই যে এখান থেকে যে কারেন্টটা আইন ভিআইন, এই যে ইনপুট ভোল্টেজ, এটা ভিআইন, এটা হলো ইনপুট ভোল্টেজ ডিভাইডেড বাই আই ইনপুট রেজিস্ট্যান্স সমান সমান বলতে পারি ইনপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট। ইনপুট ভোল্টেজ হলো ভিআইন আর ইনপুট কারেন্ট হলো এই আইন কারেন্টটা কি, আইন কারেন্টটা হলো আমার ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, তাই না? তো এখানে এই দুইটার মাঝখানে ভোল্টেজ হলো আমাদের ভিআইডি। এই ভিআইডি কে যদি আরআই দিয়ে ভাগ করি তাহলে আমাদের ইনপুট কারেন্টের মান এসে যায়, তাই না? এই ইনপুট কারেন্টের মান কিভাবে পাই, যদি জাস্ট এই ভোল্টেজটাকে যদি আমি রেজিস্ট্যান্স আরআই দিয়ে ভাগ করে দিই তাহলে আমি এই ইনপুট কারেন্টের মান পাওয়া যায়, ঠিক আছে? তো এখান থেকে আমরা পাইলাম ভি ইন ডিভাইডেড বাই ভিআইডি বাই আরআই। এখন এখান থেকে ভিআইডি সমান সমান আবার আমরা জানি ভি নট বাই এ, এটা জানি ভিআইডি, তাই না? আমরা এই যে এই কন্ডিশন আগের কন্ডিশন থেকে দেখলাম, এই যে এই কন্ডিশন থেকে দেখছি যে ভিআইডি সমান সমান ভি নট বাই এ, এবং ভি নট এর মানটাও আমরা জানি ওই গেইনের যে ইকুয়েশন বাইর করছি, গেইন ভি নট সমান সমান বলতে পারি এ বাই 1 প্লাস এ বি ইনটু ভি ইন। তো এটা আমরা বাইর করছি। এখন সুতরাং আর আইএফ, সুতরাং আমাদের ইনপুট রেজিস্ট্যান্স আর আইএফ সমান সমান জাস্ট এই মানগুলো আমি বসাই দিব। এই মানগুলো বসাই দিলে এই ভি নট এর মান বসাবো, তারপরে এইখানে এই যে জাস্ট ভি ইন এর মান, ভিআইডি এর মান বসাবো, ভি নট এর মান বসাবো, বসাই দিয়ে এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি। জাস্ট মানগুলো বসাই দিলাম এই ইকুয়েশনের মধ্যে, এই ইকুয়েশনে জাস্ট মানগুলো আমি বসাই দিলাম। ভি ইনটা ঠিক রাখলাম, ভি আইডি বাই আর আই,
এই ভিআইডি এর মানটা বসাই দিলাম। ভিআইডি সমান সমান আসে ভি নট বাই এ, এখানে ভি নট বাই এ বসাই দিলাম। এ বসাই দেওয়ার পর এইখানে আবার ভি নট এর মান বসাই দিলাম। এই ভি নট এর মান বসাইলে আমাদের আসে এ আর আই ইন্টু ভি ইন ডিভাইডেড বাই এ ভি ইন বা ডিভাইডেড বাই 1 প্লাস এ বি, এই মানটা আসে। তো এখান থেকে আমরা জাস্ট কাটাকাটি করে আমরা মান পাই আর আই ইন্টু 1 প্লাস এ বি। এটুকু জাস্ট এখন ক্যালকুলেশন করছি, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। জাস্ট মান বসাই দিয়ে কাটাকাটি করলাম, উপরে নিচে কাটা গেল, ভিন কাটা গেল। তারপরে এখানে আমাদের এই এই কি গেল, এই এ এবং এ কাটা গেল, ভিন এবং ভিন কাটা গেল, থাকলে হলো আর আই ইন্টু 1 প্লাস এ বি। তো আর আই ইন্টু 1 প্লাস এ বিটা আমার থাকলো। তো এটাই হলো আমাদের ইনপুট রেজিস্ট্যান্স, ফিডব্যাক কানেকশনের ক্ষেত্রে ইনপুট রেজিস্ট্যান্সের মান। দিস মিনস দ্যাট দ্য ইনপুট রেজিস্ট্যান্স অফ দি অপারেশন অ্যাম্পলিফায়ার উইথ ফিডব্যাক ইজ 1 প্লাস এ বি টাইমস উইথ আউট ফিডব্যাক। তাহলে আমরা কি দেখলাম যে এটা হলো আমাদের আর আই হলো আমাদের ক্লোজ লুপ, ওপেন লুপের ক্ষেত্রে আমাদের হলো ইনপুট রেজিস্ট্যান্স, আর এটা হলো আর আইএফটা হলো আমাদের কি ফিডব্যাক কানেকশনের ক্ষেত্রে ইনপুট কানেকশন দেওয়ার পর, অর্থাৎ ক্লোজ লুপের ক্ষেত্রে ইনপুট রেজিস্ট্যান্স। তাহলে দুইটার মধ্যে রিলেশন কি হলো, আর আইএফ ইকুয়াল টু 1 প্লাস এবি, তাই না, আর আই ইন্টু 1 প্লাস এবি। তাহলে বলতে চাই যে ওপেন লুপ ইনপুট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে থেকে আমাদের 1 প্লাস এবি গুণ বড় হলো আমাদের ক্লোজ লুপ ইনপুট রেজিস্ট্যান্স। একটু ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমরা ইনপুট রেজিস্ট্যান্স আমরা বের করলাম। এখন আমরা আউটপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক, এখন ফিডব্যাক কানেকশনের জন্য আমাদের আউটপুট রেজিস্ট্যান্সটা আমরা একটু ক্যালকুলেট করে দেখি। হ্যাঁ, এখান থেকে output resistance is the resistance determined looking back into the feedback amplifier from the output terminal. তো আউটপুট রেজিস্ট্যান্সটা হলো আমাদের, আউটপুট রেজিস্ট্যান্সটা খুঁজতে গেলে আমাদের কি আউটপুট টার্মিনাল থেকে দেখতে হবে। তো আউটপুট টার্মিনাল থেকে যদি দেখি, তাহলে এই যে রেজিস্ট্যান্সটা, এই প্রান্তের যে রেজিস্ট্যান্স, এই টার্মিনালের যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটাই হলো আমার আউটপুট রেজিস্ট্যান্স। তো এই হিসাবে বলতে পারি দিস রেজিস্ট্যান্স ক্যান বি obtained by using Thevenin theorem for dependent source। না, এখানে আমি এখানে একটা যে জিনিসটা করব সেটা থেভনিন থিওরেম ইউজ করব ফর ডিপেন্ডিং সোর্স, স্পেশালি টু ফাইন্ড দ্য আউটপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক ROF, reduce independent source V in to 0, apply an external voltage V0 and then calculate the resulting current I0. In short, the ROF is defined as follows: ROF সমান সমান V0 divided by R0। আচ্ছা, আমরা একটু দেখি কিভাবে ক্যালকুলেশন করছে। এখন আমরা এখানে প্রথমে কনসিডার করব এই ইনপুট রেজিস্ট্যান্সের মান নাই, ইনপুট ভোল্টেজ মান 0, অর্থাৎ এই ভোল্টেজটাকে আমরা 0 কে কনসিডার করলাম, অর্থাৎ এটাকে আমি 0 করে দিলাম। কনসিডার করার পর এখন আমি এই রেজিস্ট্যান্সের মান কি, আমাদের আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই আউটপুট কারেন্ট, তাই না? আউটপুট রেজিস্ট্যান্সের মান কত হবে? আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই আউটপুট কারেন্ট। সুতরাং আউটপুট রেজিস্ট্যান্স সমান বলতে পারে আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই আউটপুট কারেন্ট। এখন রাইটিং কারশফস কারেন্ট ইকুয়েশন এট নোড n, এখন n নোডে কারশফস কারেন্ট ইকুয়েশন ইউজ করি। n নোড হলো এই নোডটা, এই নোডটাতে আমরা এখন কারশফস কারেন্ট ইকুয়েশন ইউজ করি। হ্যাঁ, কারশফস কারেন্ট না, জাস্ট কেসিএল ইউজ করব। কেসিএল ইউজ করলে এন্টারিং কারেন্ট হলো I0 আর লিভিং কারেন্ট হলো এখানে IA এবং হলো IB। IA এবং IB এখানে লিভিং কারেন্ট, হ্যাঁ, এই নোডে প্রবেশ করতেছে I0 কারেন্ট, আর নোড থেকে বেরিয়ে যেতেছে IA কারেন্ট এবং IB কারেন্ট। সুতরাং আমি বলতে পারি এখানে I0 ইকুয়াল টু IA প্লাস IB। কেসিএল, জাস্ট কেসিএল ইউজ করলাম, ঠিক আছে? এখন since RF plus RI parallel RI is far greater than R0। আচ্ছা, স্যার এখানে ডাবল মানে দুইবার করে গ্রেটার দেন দেয়া হইছে কেন? মানে এখানে দেখেন দুইবার গ্রেটার দেন মানে হলো ফার গ্রেটার দেন, মানে অনেক অনেক বড়, অনেক অনেক বড়। অনেক অনেক বড়। যদি কোনো কিছু অনেক অনেক বড় হয় তাহলে ফার গ্রেটার দেন আমরা ইউজ করি। হ্যাঁ, ডাবল গ্রেটার দেন ব্যবহার করা হয়। হ্যাঁ, ডাবল গ্রেটার দেন ব্যবহার করা হয়। অনেক অনেক বড়। আচ্ছা, এখন চিত্রে যাই, চিত্রে গেলে এই জিনিসটা আমরা বুঝতে পারবো। দেখো এখানে RF প্লাস RI R1। আচ্ছা, RF প্লাস
R1 এই দুইটা আমি যোগ করলাম। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই টোটাল সার্কিটটাকে আমি যদি সিম্পলিফাই করে আঁকাই তাহলে জিনিসটা তোমরা একটু ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু সিম্পলিফাই করে আঁকাই দিই টোটাল সার্কিটটা। এই যে অপারেশন জি লিখার স্যার। টোটাল সার্কিটটা, এটাকে যদি আমি একটু সিম্পলি আঁকাই তাহলে জিনিসটা হয় এরকম। ধরো এখানে একটা আমার দেখা যেতেছে না? স্যার জি আপনার স্যার। স্যার এখানে স্যার বইয়েরটা দেখা যাইতেছে, আচ্ছা, আপনারটা আমি যেটা দেখাইতেছি, করতেছেন এটা দেখা দেখা যায় যেতেছে তো? না। জি না স্যার। স্যার। স্যার দেখা যায় না। ও স্যার দেখা যায় তো, জুম আউট করে স্যার সাইডে তো দেখা যাইতেছে। আচ্ছা, তোমাদের স্ক্রিনটা একটু জুম আউট করো তো দেখি। জি স্যার, সাইডে দেখা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা গেলেই হয়েছে। আচ্ছা, এই টোটালটা আমি একটু আঁকাইতাছি, ঠিক আছে? আচ্ছা, এক সেকেন্ড। এইখানে হ্যাঁ, এই যে এইখানে টোটালটা আমি যদি আবার ড্র করি, কালারটা একটু অন্য নিবো। আচ্ছা, এই কালারটা রেড নিলাম। কালার নেন স্যার। রেড কালার নিলে বোঝা যাবো? হলুদ নেই, জি বোঝা স্যার। যেতে পারে, চোখে লাগবো। জি স্যার। আচ্ছা, এখন এখান থেকে আমার ব্রাঞ্চ বের হয়েছে এই নোট, তাই না? এটা হলো এন নোট। ধরো এটা হলো আমার এন নোটটা, ঠিক না? এন নোটটা। আচ্ছা, কালারটা মনে হয় একটু অ্যাডজাস্ট, এখান থেকে অন্যটা নেই, এটি নেই। তো এরপরে আমাদের এখান থেকে একটা ব্রাঞ্চ বের হলো, এই ব্রাঞ্চটা, ঠিক আছে? এই কারেন্টটা হলো আমার কি কারেন্ট? আইবি কারেন্ট। এই কারেন্টটা হলো আমার আই আইবি। বি কারেন্ট। তো এখান থেকে বের হইলো। বের হওয়ার পরে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের নাম হলো আর এফ। আর এফ। হ্যাঁ, এই রেজিস্ট্যান্সের পর এখান থেকে আরেকটা রেজিস্ট্যান্স গেল ফিডব্যাকে, এটা হলো আমার R1 R1। R1, তাই না? এখন থেকে উপরে দিকে একটা কানেকশন গেল আরআই রেজিস্ট্যান্স, তাই না? জি স্যার। এইভাবে জাস্ট উপরের দিকে একটা কানেকশন গেছে, এটা হলো আমার আরআই। আর আই আই। আই হওয়ার পর জাস্ট এটা এখন কিছুই না, এটা এখন গ্রাউন্ড হয়ে যাবে, তাই না? জি এটা স্যার। গ্রাউন্ড হয়ে গেছে। আর এই নিচের এটাও কি, এটাও গ্রাউন্ড হয়ে গেছে। তাহলে এটাও গ্রাউন্ড। দুইটা মিলে আমি গ্রাউন্ড করে দিলাম, তাই না? আর জি স্যার। এই নোট থেকে আরেকটা টার্মিনাল বের হয়েছে আর নট। এই নোট থেকে আমার আরেকটা টার্মিনাল বের হইলো আর নট। তো এই নোট থেকে আমি আরেকটা টার্মিনাল বের করলাম, এটাকে আমি এইদিকে চিহ্নিত আর করলাম, নট। আর নট, আর নট। নট। তো এই দিক দিয়ে যে কারেন্টটা যাইতেছে, এই কারেন্টটার নাম দিচ্ছি আমি আই এ কারেন্ট। এই কারেন্টটা দিচ্ছি আমি আই এ কারেন্ট। এ। তো এটা কই গেছে? এটা যায় আমার যে কাজ, যে জায়গায় পড়ছে সেটা হলো, এটাও যায় আমার গ্রাউন্ড হয়ে গেছে, তাই না? জি স্যার। এক সেকেন্ড। হ্যাঁ, এখন আচ্ছা, এটা সূত্র হইতে, হ্যাঁ, এটা চাইও আমার এখন এটা গ্রাউন্ড হয়ে গেছে। আচ্ছা, এটাও যেহেতু গ্রাউন্ড হয়ে গেছে, মানে কানেকশন একই, এটারও কানেকশন যা এটারও কানেকশন একই কানেকশন, একসাথে মিলে গ্রাউন্ড হয়ে গেছে। এই তো চিত্রটা, তাই না? জি স্যার স্যার। তাহলে এটাকে স্যার মানে ওটা স্যার লাগাই দিলাম না কিসের জন্য, মানে সাইড দিয়ে নিয়ে এসে আবার নিচে অ্যাড এটা করে দিলাম এটা কিন্তু। দেখো তো, এটা গ্রাউন্ড হয়েছে না? এই যে গ্রাউন্ড হয়েছে না? হ্যাঁ এটা গ্রাউন্ড হয়ে গেল না? হ্যাঁ গ্রাউন্ড এটা যদি তো হয়ে যায় তো এই পয়েন্ট আর এই পয়েন্ট একই পয়েন্ট, হ্যাঁ সেম পয়েন্ট। সেম পয়েন্ট, এই জন্য একের সাথে মিলে সেম একসাথে গ্রাউন্ড করে দিলাম, ঠিক আছে? আর এই যে পয়েন্ট আউটপুট, এই ভোল্টেজটাও কি, এই ভোল্টেজটাও আমার এখানে যায় গ্রাউন্ড হয়ে গেল। সার্কিটটাতে এটাই, তাই না? ইকুইভ্যালেন্ট সার্কিটটাতে এটাই। এখন এখান থেকে আমি একটু এই ইকুয়েশন গুলা একটু দেখি, খেয়াল করে দেখো। এই যে আইবি কারেন্ট আসতেছে, আইবি কারেন্ট আসার পর আর এফ, তারপরে কি, এটা এই দুইটা প্যারালাল হয়ে গেছে, তাই না? এক সেকেন্ড।
এখানে RF প্লাস R1, আচ্ছা সার্কিটটা হয় অনেকটা RI প্লাস R1, RI প্যারালাল R1 প্লাস RF, আচ্ছা এরকম আসে। তো এটা এইভাবে ঠিক আসে না আমার কাছে তো তাহলে কি স্যার মানে এখানে R1 প্লাস RF দুইটা সিরিজে আছে, তারপরে এটার সাথে মানে RI প্যারালালে আছে, এরকম না? হ্যাঁ এখন দেখো এই পয়েন্ট আর এই পয়েন্ট হলো কমন পয়েন্ট, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা হলো আমার কমন পয়েন্ট, তাই না? এবারে তাহলে এখান থেকে এই ব্রাঞ্চটা বের হইছে, আবার এখান থেকে এই ব্রাঞ্চটা বের হইছে, অর্থাৎ আর নট রেজিস্ট্যান্স এবং এই যে এইগুলা সরি এক সেকেন্ড দেখাই, হ্যাঁ এই দুটো কমন পয়েন্ট, তাহলে এই দুটো প্যারালাল অবস্থা আছে। তাহলে বলতে পারি এই যে ভোল্টেজটা, সরি দেখো এই দুই পয়েন্টে ভোল্টেজ ডিফারেন্স কিন্তু সমান, এই পয়েন্ট এবং এই পয়েন্টে আমাদের দুইটার মধ্যে ভোল্টেজ ডিফারেন্স সমান, অর্থাৎ আর নোটের অ্যাক্রসে যে ভোল্টেজ ডিফারেন্স এই সার্কিটের অ্যাক্রসে একই ভোল্টেজ ডিফারেন্স, দুইটার অ্যাক্রসে আমাদের ভোল্টেজ ডিফারেন্সটা সমান। আর ভোল্টেজ যদি সমান হয়, এখন খেয়াল করে দেখো RI ভোল্টেজ ইনপুট রেজিস্ট্যান্সটা এটা কিন্তু ক্লোজ টু ইনফিনিটি, তাই না? এই যে ইনপুট রেজিস্ট্যান্সটা ক্লোজ টু ইনফিনিটি, R1টা কম, এখন আবার RF রেজিস্ট্যান্স যেটা আছে সেটার ভ্যালুটাও কিন্তু অনেক হাই, কিন্তু কম্পারেটিভলি আর নট এর মানটা কি, আর নট এর মানটা ক্লোজ টু জিরো না, আউটপুট রেজিস্ট্যান্স জিরো হবে, জিরো আউটপুট রেজিস্ট্যান্স। তাহলে অবশ্যই এই IA কারেন্টের মানটা এই IB কারেন্টের মানের চেয়ে বেশি হবে, ফার ফার গ্রেটার দেন হবে, কারণ এটা হলো ক্লোজ টু ইনফিনিটি, এর ভ্যালুটা হলো ক্লোজ টু ইনফিনিটি আর এর ভ্যালুটা হলো ক্লোজ টু জিরো। তাহলে কোন দিক দিয়ে বেশি কারেন্ট ফ্লো করবে? এই আউটপুট দিয়ে বেশি কারেন্ট ফ্লো করবে, ইনপুট দিয়ে কারেন্ট ফ্লো করবে অতি নগণ্য, নেগলিজিবল, তাই না? জি স্যার, ইনপুট দিয়ে স্যার কম করবে আর নেগলিজিবল একটা কারেন্ট ফ্লো করবে, তো এই আউটপুট দিয়ে বেশি করবে। হ্যাঁ, তো এই ইকুয়েশনটা লেখছে এখানে RF প্লাস R1, RF প্লাস R1 প্যারালাল RI। তো এইভাবে না লিখে আমার কাছে এই ইকুয়েশনটা আসতেছে, এটাই কারেক্ট আসতেছে যে RI প্লাস R1 প্যারালাল RF। তো এই ভ্যালুটা আমার কাছে যৌক্তিক মনে হইতাছে এখানে, যাই হোক এটা বইয়ের মিস্টেকও থাকতে পারে, ঠিক আছে? তো এখান থেকে এই ভ্যালুটা আমার কাছে খুব লজিক্যাল মনে হইতেছে। তো এইটার তো যেটাই করো ক্যালকুলেশন যেভাবেই করো, আমার কাছে IA কারেন্টটা অবশ্যই ফার ফার গ্রেটার দ্যান RB কারেন্ট, কারণ এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা আমাদের ফার ফার গ্রেটার দ্যান আর নট এর চেয়ে অনেক বড়, তাই না? এই ওভারঅল ভ্যালুটা অবশ্যই আর নট এর চেয়ে অনেক বড়, কারণ আর নট হলো ক্লোজ টু জিরো আর এটা হলো ক্লোজ টু ইনফিনিটি, সুতরাং অবশ্যই এই মানটা ফার ফার গ্রেটার দেন। আর আমরা এখানে কারেন্ট সবচেয়ে বেশি ফ্লো করে যেদিকে রেজিস্ট্যান্স কম সেই দিকে, সুতরাং এই আর নট দিয়ে কারেন্ট সবচেয়ে বেশি ফ্লো করবে এবং IB কারেন্টের মানটা হবে নগণ্য, কারণ এটা ক্লোজ টু ইনফিনিটি। এইটুকু ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা এইটুকু যদি ক্লিয়ার হও, আচ্ছা আনলক করে দেই এক সেকেন্ড। হ্যাঁ, এটুকু যদি আমরা ক্লিয়ার হয় তাহলে আমরা কি বলতে পারি, the current I naught can be found by writing Kirchhoff's voltage equation for the output loop। তো আমরা আউটপুট লোবে Kirchhoff's voltage law এখন আমরা KVL এখন আমরা অ্যাপ্লাই করে দেখি। আউটপুট লোবটা আমাদের কি, আউটপুট লোবটা হলো এইটা, এই লোবটা, এই লোপে এই যে এই লোবটাতে এখন আমরা Kirchhoff ভোল্টেজ ল অ্যাপ্লাই করি। এটাতে একটা লোপ, তাই না? এটা একটা ক্লোজ লোপ, এখানে গ্রাউন্ড করা, এখানে গ্রাউন্ড করা, তাহলে এটা একটা ক্লোজ লোপ না? এই লোপের ভিতরে আমি এখন Kirchhoff ভোল্টেজ ল অ্যাপ্লাই করব। এখানে আউটপুটের একটা ভোল্টেজ আছে, আউটপুট ভোল্টেজ হলো VAVID আউটপুট ভোল্টেজ, আর এখানে আরেকটা ভোল্টেজ সোর্স আছে V0। এতক্ষণ আমরা এটাকে আমি নেগলেক্ট করতেছিলাম, এটা আমরা শর্ট করে দিছিলাম, তাই না? এখন এই ভোল্টেজটাকে যদি আমরা কনসিডারেশনে আনি তাহলে এক সেকেন্ড, আমাদের Kirchhoff ভোল্টেজ ল ইউজ করলে আসে আমাদের V0 মাইনাস I0 R0। আচ্ছা এটা আমি একটু কি করে দিই, ক্লিয়ার করে দিই। হ্যাঁ, আসে আমাদের V0 মাইনাস I0 R0 মাইনাস AVID ইকুয়াল টু 0। তো এখান থেকে দেখো
এই প্লাস ভি নট, তাই না, প্লাস এই রেজিস্ট্যান্স অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত আই নট আর নট, তাই না, প্লাস হ্যাঁ মাইনাস মাইনাস, তাহলে ভি নট মাইনাস আই নট আর নট মাইনাস এ ভিআইডি ইকুয়াল টু 0। কেভিএল অ্যাপ্লাই করলাম জাস্ট এই লুপে, এই লুপটাতে একটা কেভিএল অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। এই যে এই লুপটাতে আরেকবার বলেন এটা একটু। আচ্ছা আবার বলতেছি, এক সেকেন্ড। এখানে কেভিএল মানে এই লুপটাতে একটা কেভিএল অ্যাপ্লাই করব, এই টোটাল লুপটাতে একটা কেভিএল কারশফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করব। কারশফ ভোল্টেজ ল তো মনে আছে সবার, তাই না? জি, ভোল্টেজ স্যার, হ্যাঁ। রাইজ ইকুয়াল টু ভোল্টেজ ড্রপ, অর্থাৎ ভোল্টেজ রাইজ এবং ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল 0। তাহলে আমরা বলতে পারি এখানে ভোল্টেজ রাইজ হলো ভি নট, এটা হলো ভোল্টেজ রাইজ প্লাস ভি নট, তারপরে কারশফ ভোল্টেজ এটা যদি প্লাস হয় তারপরে কি এটা মাইনাস, প্লাস ভি নট মাইনাস তারপরে মাইনাস আর নট আই মাইনাস নট, হচ্ছে আর নট আই নট, হ্যাঁ আর নট আই নট, আবার এখানে এই যে মাইনাস 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 হচ্ছে এ ভিআইডি। সুতরাং ভি নট মাইনাস আই নট Equal আর zero. নট মাইনাস এ ভিআইডি ইকুয়াল টু 0। তো এটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমি এই ইকুয়েশনটা পাই। তো এখান থেকে আমি আই নট এর ইকুয়েশন পাই ভি নট মাইনাস এ ভিআইডি বাই আর নট। এটা ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয় তাহলে এখান থেকে বলতে পারি এ ভিআইডি ইকুয়াল টু, আমরা জানি ইনপুট ভোল্টেজ সমান সমান ভি1 মাইনাস ভি2, এটা আমরা জানি। হ্যাঁ, হ্যাঁ। এখন কি খেয়াল করে ভোল্টেজের দেখো ডিফারেন্স? এই ইকুয়েশনের মধ্যে ভি1 এর মান যেটা, এই ভি1টা, এই ভি1 ভোল্টেজটাকে আমরা কি ধরছিলাম, এটা ধরছি আমরা 0, তাই না? এই যে দেখো ইনপুট ভোল্টেজ ইনপুট নাই আমরা ধরে নিচ্ছি, ইনপুট নাই ধরলে আমাদের এটার মান হয় আমাদের 0, অর্থাৎ ভি1 এর মানটা হয় আমাদের 0। আর ভি1 এর মান যদি 0 হয় তাহলে ভি2 এর মান কি, এই ভি2 এই ভোল্টেজটা কি, এই ভোল্টেজটা হলো আমার এই ভোল্টেজটা আর অনেক রকমের ভোল্টেজ ড্রপ, ভি2 ভোল্টেজ হলো আর অনেক রকমের ভোল্টেজ ড্রপ। আচ্ছা, অর্থাৎ এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা আর এই ভোল্টেজটা হলো সমান, তাই না? কারণ এই পয়েন্টের ভোল্টেজ যা, এই পয়েন্টের ভোল্টেজ তাই। এই পয়েন্টের ভোল্টেজ কত ভিএফ, এই পয়েন্টের ভোল্টেজ হলো আমাদের ভিএফ। সুতরাং এই ভি2 এর মান হলো আমার ভিএফ। আর ভি2 এর মান যদি আমার ভিএফ হয় তাহলে আমি বলতে পারি মাইনাস ভিএফ। মাইনাস ভিএফ এর মান আমি এখন বসাই দিই। ভিএফ এর মান আমরা জানি, এর আগে ইকুয়েশন থেকে আমরা বের করছি। ভিএফ এর মান ফিডব্যাক ভোল্টেজের মানটা আমরা জানি R1 V0 ডিভাইড বাই R1 V0 বাই হচ্ছে R1 প্লাস RF। এটা সমান সমান লিখতে পারি V ইনটু V0, কারণ এই R1 বাই R1 প্লাস RF সমান সমান আমরা B বের করছিলাম। আমরা এর আগে ইকুয়েশন ডিরাইভ জন্য করতে হবে, হ্যাঁ আগের ক্লাসে B। তো এই মানটা বসাই দিলাম, সমান সমান বলতে পারি মাইনাস B V0। তো এখান থেকে আই নটের ভিতরে আমি মান বসাই দিলাম, এই ইকুয়েশনে মান বসাই দিলাম, বসাই দিলে পাইতাছি V0 প্লাস AB V0 ডিভাইডেড বাই R0। ঠিক আছে, এটুকু ক্লিয়ার তো? এখন আই নটের মান পাই গেছি। আমাদের টার্গেট কি ছিল? টার্গেট হলো আউটপুট রেজিস্ট্যান্সের মান বের করা, এটা ছিল আমার টার্গেট। আউটপুট রেজিস্ট্যান্স ROF সময়ের ইকুয়েশনটা আমরা ডিরাইভ করে রাখছিলাম V0 ডিভাইডেড বাই I0। এই ROF সমান সমান V0 ডিভাইডেড বাই I0। এখানে জাস্ট আমি মানগুলো বসাই দিলাম, এখন V0 বসাইলাম আর I0 এর মানটা আমি এখানে বসাই দিলাম। বসাই দিয়ে জাস্ট যেটা পাইছি, হ্যাঁ ক্যালকুলেশন করলে আমাদের আসে হলো R0 ডিভাইডেড বাই 1 প্লাস AB। সুতরাং এটাই হলো আমাদের আউটপুট রেজিস্ট্যান্স এবং ওপেন লুপ আউটপুট রেজিস্ট্যান্স এবং ক্লোজ লুপ আউটপুট রেজিস্ট্যান্সের মধ্যে রিলেশন। ঠিক আছে? জি স্যার। এটা ক্লিয়ার তো সবাই? জি স্যার। আচ্ছা জি স্যার, ক্লিয়ার। কানেক্টেড ছিল অনেকেই, এখন কি হইলো যে মাত্র 3 জন আছে? স্যার রুমন নাই, রুমন চলে গেছে। হ্যাঁ স্যার জানি না তো, কারেন্ট নাই মনে হয়। হতে পারে। আজকে কি কঠিন লাগতেছে? স্যার কঠিন না তো স্যার, আমার ইলেকট্রনিক সোজা আচ্ছা। লাগে স্যার, আমার কঠিন লাগে হচ্ছে মেশিন স্যার, মেশিন করতে যে আমার প্রবলেম হয়। আচ্ছা, মেশিনে একটু টাইম দিতে হবে তাহলে। জি স্যার। আচ্ছা, তাহলে এই হলো আমাদের আউটপুট রেজিস্ট্যান্সের ইকুয়েশন। ঠিক আছে, সুতরাং আমরা ভোল্টেজ সিরিজ ফিডব্যাক কানেকশনে ইনপুট রেজিস্ট্যান্স, ক্লোজ লুপের ক্ষেত্রে ক্লোজ লুপ আউটপুট রেজিস্ট্যান্স, ক্লোজ লুপ গেইন, ফিডব্যাক গেইন, এগুলো সবকিছুর মান আমরা এখন ডিরাইভ করে ফেলছি। এখন এই দিয়ে আমরা যে কোনো ধরনের প্রবলেম যদি আমরা সলভ করতে চাই আমরা ইজিলি এখন সলভ করতে পারবো। আমরা এখানে ইউজ করছি হলো নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। আমরা ইচ্ছা করলে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ইউজ করেও আমরা এগুলো ডিরাইভ করতে পারি। ঠিক আছে,
করে এই ফর্মুলাগুলো আমরা রাখতে পারি, পরবর্তীতে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখব ব্যান্ডউইথ উইথ ফিডব্যাক। এটা দিয়ে একটু আলোচনা করি। দেখো, the bandwidth of an amplifier is, আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা আছে টাইম আছে। আচ্ছা দেখো, the bandwidth of an amplifier is defined as the band of বা range of frequencies for which the gain remains constant। এখন যে কোনো একটা অ্যাম্পলিফায়ারের ব্যান্ডউইথ বলতে কি বোঝায় আসলে আমরা? যে কোনো একটা অ্যাম্পলিফায়ারের ব্যান্ডউইথ বলতে বোঝায় যে একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড বা একটা রেঞ্জ, যে রেঞ্জের ফ্রিকোয়েন্সি গুলো উইদাউট ডিস্টরশন আমাদের ট্রান্সফার হতে পারে। অর্থাৎ যে ব্যান্ডের ফ্রিকোয়েন্সি গুলোর জন্য আমাদের গেইন অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ গেইনের কোনো ধরনের পরিবর্তন ছাড়াই যে ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলোকে সে ট্রান্সফার করতে পারে, ওই ফ্রিকোয়েন্সির রেঞ্জটাই হলো তার ব্যান্ডউইথ। একটু আমরা চিত্র দেখলে, আমরা একটু গ্রাফ দেখলে আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি। এই যে manufacturers generally specify either the gain bandwidth product or supply open loop gain versus frequency curve for the operational amplifier। এখন যারা বিভিন্ন ধরনের আইসি ডিজাইন করে তারা আমাদের সাধারণত যে স্পেসিফিকেশন দেয়, সেই স্পেসিফিকেশন বা ডাটা শিটের ভিতরে আমাদের এই গেইন ব্যান্ডউইথ গ্রাফ বা আমাদের ওপেন লুপ গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সি কার্ভটা তারা দিয়ে দেয়। যেমন 741 আইসির জন্য আমাদের এখানে একটা ফ্রিকোয়েন্সি ভোল্ট গেইন কার্ভ দেওয়া আছে। ঠিক আছে? এটা হলো ওপেন লুপ গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সি কার্ভ ফর 741C আইসি। তো আইসির জন্য একটা দেখো, এখন ব্যান্ডউইথ জিনিসটা কি? এই চিত্র থেকে আমরা দেখতাছি এখানে এই চিত্র থেকে দেখতাছি এই পর্যন্ত অংশ, অর্থাৎ 0 থেকে শুরু করে 5 হার্টজ পর্যন্ত, এটা কি হার্টজ তাই না? 0 থেকে শুরু করে 5 হার্টজ পর্যন্ত সিগন্যাল, যে কোনো ধরনের সিগন্যাল আমাদের উইদাউট ডিস্টরশন আমাদের একটা কনস্ট্যান্ট গেইন নিয়ে সে অ্যাম্পলিফাই হইতে পারবে। অর্থাৎ এই পর্যন্ত অ্যাম্পলিফায়ারের গেইন হবে 2 × 10 টু দি পাওয়ার কত এখানে দিছে 5 তাই না? 10 টু দি পাওয়ার 5। অর্থাৎ এখানে এই 0 থেকে 5 হার্টজ পর্যন্ত যে কোনো মানের সিগন্যালের জন্য আমাদের গেইন থাকবে 2 × 10 টু দি পাওয়ার 5। কিন্তু 5 হার্টজ থেকে যতই উপরের দিকে যাইতে থাকবে আমাদের গেইন ততই কমতে থাকবে। খেয়াল করছো? এই 10 হার্টজ এর জন্য আমাদের তারপর লো হবে, 1k এর জন্য গেইন কমে গেছে, 100k এর জন্য গেইন হয়ে গেছে মাত্র 10। ঠিক আছে? তার 100 কিলো হার্টজ এর জন্য আমাদের গেইন হয়ে গেছে 10, মাত্র 10 হয়ে গেছে। যেখানে 2 × 10 টু দি পাওয়ার 5 হওয়ার কথা সেখানে মাত্র 10 হয়ে গেছে আমাদের গেইন। অর্থাৎ আমাদের ফ্রিকোয়েন্সি যত বাড়তেছে আমাদের গেইন তত কমতেছে, ফ্রিকোয়েন্সি যত বাড়তেছে গেইন তত কমতেছে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের গেইনটা কনস্ট্যান্ট নাই, ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে গেইনটা কমে যাইতেছে। কিন্তু 1 থেকে 5 কিলো হার্টজ, অর্থাৎ 0 থেকে 5 কিলো হার্টজ, 5 হার্টজের মধ্যে আমাদের গেইনটা কিন্তু কনস্ট্যান্ট। সুতরাং আমাদের এই অপারেশন অ্যাম্পলিফায়ারের ব্যান্ডউইথটা হলো 0 থেকে 5 হার্টজ। ক্লিয়ার? 0 থেকে 5 হার্টজ পর্যন্ত, মানে 0 থেকে 5 পর্যন্ত কনস্ট্যান্ট থাকবে। তারপরে স্যার মানে যত ফ্রিকোয়েন্সি বাড়বে তখন ভোল্টেজ গেইন কমতে থাকবে, তখন স্যার আর কনস্ট্যান্ট থাকবে না, তখন আর কনস্ট্যান্ট থাকবে না। সুতরাং এর ব্যান্ডউইথ কত? ব্যান্ডউইথ হলো যে পর্যন্ত কনস্ট্যান্ট আছে, অর্থাৎ 5 হার্টজ পর্যন্ত কনস্ট্যান্ট। সুতরাং এটাই তার ব্যান্ডউইথ। একটু ক্লিয়ার তো? জি স্যার। এই কথাটা লেখছে ফ্রম দিস কার্ভ দি গেইন অফ এত দি ব্যান্ডউইথ ইজ অ্যাপ্রক্সিমেটলি 5 হার্টজ। ঠিক আছে? 5 হার্টজ মতো, অর দি গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট ইজ এত বা 1 মেগাহার্টজ গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট। অন দ্য আদার এক্সট্রিম দি ব্যান্ডউইথ ইজ অ্যাপ্রক্সিমেটলি 1 মেগাহার্টজ when the gain is 1। এখন গেইন 1, দেখো 1 মেগাহার্টজে আমাদের গেইন 1 হয়ে গেছে, ঠিক না? 1 মেগাহার্টজ সিগন্যালের জন্য আমাদের গেইন হয়ে গেছে 1। গেইন 1 মানে কি? ইনপুটে যা দিব আউটপুটে তাই পাবো, কোনো ধরনের চেঞ্জ হবে না, তাই না? অর্থাৎ অ্যাম্পলিফায়ার আর অ্যাম্পলিফাই করবে না, 1 মেগাহার্টজের পরে অ্যাম্পলিফায়ার করবে না। 1 মেগাহার্টজের চেয়ে যদি আরো বাড়াইতে থাকে সিগন্যালটা, তখন কি হইতেছে? গেইনটা আমাদের একের চেয়ে ছোট হয়ে গেছে। অর্থাৎ একটা বড় সিগন্যাল দিলে আরো ছোট সিগন্যাল হয়ে যাবে, তাই না? 1 মেগাহার্টজে যখন আরো নিচে নামাইলাম তখন কি হইতাছে? গেইনটা আরো কমতেছে। অর্থাৎ আমরা যদি দেই একটা বড় সিগন্যাল, আমাদের সিগন্যালটা ছোট বানাই দিবে। অ্যাম্পলিফাই তো করবে না, করবেই না, আরো সে ছোট বানাই দিবে, ঠিক না?
তো Yes, sir. এইভাবে আমরা দেখতেছি যে গেইনের সাথে সাথে আমাদের ফ্রিকোয়েন্সির সাথে সাথে আমাদের গেইনের চেঞ্জ হইতেছে এবং একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত আমাদের ফ্রিকোয়েন্সির সাথে সাথে আমাদের গেইনটা কনস্ট্যান্ট থাকতেছে এবং এই পর্যন্ত রেঞ্জটাই হলো আমাদের ব্যান্ডউইথ কোন একটা অপারেশন অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে। একটু ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, এইটুকু যদি আমরা ক্লিয়ার থাকি তাহলে তো এই বিষয়গুলোই আমরা আলোচনা করছি এখানে। However, this is holds the true আচ্ছা ব্রেক ফ্রিকোয়েন্সি। আচ্ছা এই জিনিসটা এখানে দেখো 5 কিলোহার্টজ ইজ দা ব্রেক ফ্রিকোয়েন্সি। এই 5 কিলোহার্টজ থেকে বলতেছে আমরা ব্রেক ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যে ফ্রিকোয়েন্সিতে যাওয়ার পরে গেইনটা আমাদের ডিক্রিজ হওয়া শুরু করে। দি ফ্রিকোয়েন্সি at which the gain A is 3 decibel down from its value at 0 hertz। আচ্ছা এইটাই হলো আমাদের এই ব্রেক ফ্রিকোয়েন্সি। দেখো এই যে ব্রেক ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? জি স্যার। আচ্ছা ব্রেক ফ্রিকোয়েন্সি কি? স্যার জানি না ব্রেক এটা। ফ্রিকোয়েন্সি বলতে frequency স্যার ও দেখো। ব্রেক এরপরে থেকে ফ্রিকোয়েন্সি স্যার মানে হ্যাঁ এটা একটু নোট করে কোড করে রাখো জিনিসটা। এই যে এই লাইনটুকু for the 5 hertz is the break frequency, the frequency at which এমন ফ্রিকোয়েন্সি যে ফ্রিকোয়েন্সিতে the gain is 3 decibel down from its value at 0 hertz। অর্থাৎ ব্রেক ফ্রিকোয়েন্সি হলো এমন একটা ফ্রিকোয়েন্সি যে ফ্রিকোয়েন্সিতে আমাদের কোনো একটা সিগন্যালের গেইন 3 ডেসিবেল কমে যায়। অর্থাৎ 0 হার্টজের একটা সিগন্যাল, অর্থাৎ যে কোনো একটা কনস্ট্যান্ট ডিসি সিগন্যালের যে গেইন থাকতো, তাই না, তার সে যদি 3 ডেসিবেল কমে যায়, 3 ডেসিবেল কমে যায় যে যে ফ্রিকোয়েন্সির জন্য, সেই ফ্রিকোয়েন্সিটাই হলো তার ব্রেক ফ্রিকোয়েন্সি। আবার বলি, একটা ডিসি সিগন্যালের ফ্রিকোয়েন্সি কি? সবচেয়ে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি জিরো ফ্রিকোয়েন্সি, তাই না? হ্যাঁ জিরো। জিরো ফ্রিকোয়েন্সিতে কি যে কোনো সিগন্যালের গেইন হলো ম্যাক্সিমাম, আমরা তাই না? কারণ জিরো Yes, sir. ফ্রিকোয়েন্সিতে যে কোনো, অর্থাৎ ডিসি সিগন্যালের জন্য আমাদের গেইনটা হলো ম্যাক্সিমাম, অর্থাৎ যে কোনো ফ্রিকোয়েন্সিতে গেইনটা হবে আমার ম্যাক্সিমাম, তাই না? এখন এই জিরো হার্টজের ফ্রিকোয়েন্সির জন্য যে গেইনটা থাকতো, সেই গেইনের চেয়ে যদি 3 ডেসিবেল গেইন কমে যায়, তাহলে যে ফ্রিকোয়েন্সির জন্য ওই 3 ডেসিবেল গেইনটা কমে গেছে, সেই ফ্রিকোয়েন্সিটা হলো তার ব্রেক ফ্রিকোয়েন্সি। যেমন এখানে 5 হার্টজ, এখানে 5 হার্টজের জন্য দেখো এখানে এটা যদি আমি একটু জুম করি, জুম করলে দেখবা এটা কিন্তু এক্স্যাক্টলি এখান থেকে শুরু হয় নাই। দেখবা এখানে চিত্র যদি একটু উপর দেখাই, থেকে। হ্যাঁ এটা কিন্তু এক্স্যাক্টলি এখান থেকে শুরু হয় নাই, এটা কিন্তু একটু ডিক্রিজ হয়েছে, একটু ডিক্রিজ হওয়ার পর এখান থেকে কিন্তু শুরু হয়েছে। দেখছো এই যে ডিক্রিজটা হয়েছে, এই ডিক্রিজের পরিমাণটা হলো আমার, এই ডিক্রিজের পরিমাণটা হলো আমার 3 ডেসিবেল। ডেসিবেল, ঠিক আছে? অর্থাৎ এই 3 ডেসিবেল পর্যন্তই হলো আমাদের ব্রেক ফ্রিকোয়েন্সি। যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা যে কোনো কিছুর ব্যান্ডউইথ যখন ক্যালকুলেশন করব, সব জায়গায় আমরা এই 3 ডেসিবেলকে আমরা কনসিডার করি। এর একটা কারণ আছে, এই 3 ডেসিবেলকে কনসিডার করার একটা কারণ আছে। এই কারণটা হলো, যে কোনো সিগন্যাল 3 ডেসিবেল পর্যন্ত যদি সে ডিস্টর্টেড হয়, এই পরিমাণ ডিস্টরশন আমরা ন্যাচারালি ধরতে পারি না। অর্থাৎ 3 ডেসিবেল ডিস্টরশনটা হলো এমন একটা কম পরিমাণ ডিস্টরশন, যে ডিস্টরশনটা আমাদের কান, আমাদের চোখ, আমাদের ইন্দ্রিয় বুঝতে পারে না। ক্লিয়ার জিনিসটা? Yes, sir. এই কারণে আমরা সব জায়গায় 3 ডেসিবেল পর্যন্ত কনসিডারেশনে আনি, ঠিক আছে? এটাই হলো মূল কারণ 3 ডেসিবেলকে কনসিডারেশনে আনার জন্য। আমরা যখন ফিল্টার ডিজাইন করব, তখন আমরা দেখব যে আমরা এখানে আমরা যখন ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ মেজার করব, তখন আমরা দেখব যে এখানে 3 ডেসিবেল পর্যন্ত কনসিডার করছি। এর কারণ হলো, যে কোনো সিগন্যাল ডিস্টর্টেড হওয়ার পর, যেমন ধরো একটা উদাহরণ দেই, ধরো তুমি একজনের ছবি তুলছো, ধরো ম্যারাডোনার ছবি তুলছো না, গিয়ে ম্যারাডোনার একটা ছবি তুললা। এখন ম্যারাডোনার ছবিটা তুমি যখন এটাকে ফিল্টারিং করবা, ছবিটাকে যখন প্রসেস করবা, ফিল্টারিং করে ধরো তোমার হলো অনেক মেগাপিক্সেল এখানে ইউজ হয়েছে না, তুমি এখানে ফিল্টারিং করে তুমি ছবির সাইজটা কমাইতে চাইতেছো, তুমি কি করবা? একটা ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করবা, তাই না? একটা ফিল্টারিং করলা, ফিল্টারিং করে ধরো হায়ার কম্পোনেন্ট গুলো তুমি বাদ দিয়ে দিলা, লোয়ার কম্পোনেন্ট গুলো তুমি রাখলা, এই তো ফিল্টারিং করা। অথবা ধরো তোমার ভয়েসটাকে তুমি ফিল্টারিং করবা না, তো ফিল্টারিং করতে গিয়ে তুমি কি করলা? হায়ার কম্পোনেন্ট গুলো বাদ দিয়ে দিলা, লোয়ার কম্পোনেন্ট গুলো রাখলা।
সাইজ কমানোর জন্য। এখন এমন ভাবে যদি ফিল্টার ডিজাইন করো যে ফিল্টারটা 3 ডেসিবেলের চেয়ে বেশি পরিমাণ ডিস্টর্টেড করে ফেলে তোমার সিগন্যালটারে, তাহলে কি তোমার তোমার কণ্ঠটা হারাই যাবে, তোমার কণ্ঠটা মনে হবে আরেকজনের কণ্ঠ, তাই না? ও স্যার বুঝতে স্যার। পারছি স্যার, মানে 3 ডেসিবেলের উপরে মানে স্যার আমার তাও নিজের কিছু থাকবে, যদি উপরে চলে যায় তখন মানে স্যার চিকন গলাকে মোটা করে, তারপর মোটা হ্যাঁ গলাকে চিকন হ্যাঁ, করে মানে ফেলে না তোমার এরকম হবে। অরিজিনালিটি থাকবে না জিনিসের। হ্যাঁ আপ জি টু স্যার। 3 ডেসিবেল তোমার অরিজিনালিটি থাকবে। এই কারণে আমরা অলওয়েজ 3 ডেসিবেল পর্যন্ত কনসিডার করি। একটা গেইন ডিক্রিজ হইতাছে, অবশ্যই ডিক্রিজ হওয়া খারাপ, আমরা চাই গেইন সবসময় কনস্ট্যান্ট থাকুক, একটু না কমুক, কিন্তু আমরা তাও 3 ডেসিবেল পর্যন্ত কনসিডার করি, কারণ 3 ডেসিবেল পর্যন্ত কনসিডার করলে আমাদের কোনো প্রবলেম হয় না। 3 ডেসিবেল ডিক্রিজ যদি করে কোনো সিগন্যালের ব্যান্ড মানে কোয়ালিটি যদি ডিক্রিজ করেও, আমাদের গেইনটা যদি ডিক্রিজ করেও, মানে কি সিগন্যালের অ্যামপ্লিটিউড ডিক্রিজ করতেছে, করলেও আমরা এটা ন্যাচারালি ধরতে পারি না, আমরা ডিফার করতে পারি না, আমাদের চোখ আমাদের কান এটা আমাদের ডিফার করতে পারে না, যে কারণে আমরা এই 3 ডেসিবেল পর্যন্ত কনসিডারেশনে রাখি। ক্লিয়ার?